ভাইয়া বাবুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা কোষ এর গঠন এই চ্যাপ্টারের 3 নম্বর টপিক যেটা এটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের 3 নম্বর টপিকটা হচ্ছে কোষের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ সেল। তাহলে কোষের কি কি বৈশিষ্ট্য আছে? নাম্বার 1, জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক এবং আণবিক উপাদান কোষে থাকে। সকল গাঠনিক এবং আণবিক উপাদান কোষে থাকে। 2, প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে। প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে। নাম্বার 3, কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারে। তাহলে দেখো, কোষের কিন্তু এই ক্ষমতাটা আছে, সে তার প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারে। নাম্বার 4, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। নাম্বার 5, চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। তাহলে যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। নাম্বার 6, একটি হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। দেখো, এখানে আমরা একটা নতুন টার্ম শিখলাম, সেটা হচ্ছে হোমিওস্ট্যাটিক। আমরা এখন এই শব্দটাকে একটু ভাঙবো। হোমিওস্ট্যাসিস। খেয়াল করো, হোমিও শব্দের অর্থ হচ্ছে একই, আর স্টাসিস এটার মানে হচ্ছে অবস্থা, অর্থাৎ একই অবস্থা বজায় রাখা। এই প্রক্রিয়াটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। এটা কিন্তু হিমোস্ট্যাসিস না, হোমিওস্ট্যাসিস। এটা সতর্ক থাকতে হবে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে পরিবেশের অবস্থার তারতম্যের মাঝেও অভ্যন্তরীণ স্থিতি অবস্থা। অভ্যন্তরীণ মানে কি? ভিতরের, স্থিতি মানে হচ্ছে একই অবস্থা। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলে থাকি? হোমিওস্ট্যাসিস। অর্থাৎ কোষ হচ্ছে একটা হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। নাম্বার 7, কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। তাহলে কোষের কি এই ক্ষমতাটাও আছে যে সে অভিযোজিত হতে পারে। নাম্বার 8, কোষ বিপাক প্রদর্শন করে। বিপাক বা মেটাবলিজম। বিপাক শব্দের অর্থ কি? যে আমাদের কোষে সংগঠিত সকল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া এগুলাকে একত্রে হচ্ছে বিপাক বা হচ্ছে মেটাবলিজম বলা হয়। নির্দিষ্ট সময় পর কোষ মৃত্যুবরণ করে। এবং তোমরা মনে রাখবা যে কোষের মৃত্যু এটা দুই ভাবে ঘটতে পারে। একটাকে আমরা বলে থাকি অ্যাপোপ্টোসিস, আর একটা হচ্ছে নেক্রোসিস। এই অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস এগুলা সম্পর্কে আমরা 2 নম্বর চ্যাপ্টারে অর্থাৎ কোষ বিভাজন এই চ্যাপ্টারে জানব। তারপরে চলে আসি, দেখো, কোষ জিনগত তথ্য ধারণ করে। কোষ জিনগত তথ্য ধারণ করে এবং প্রজন্মান্তরে সঞ্চালন করে। অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চালন করে। তাহলে দেখো, আমরা মোটামুটি কোষের 10টা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স জেনে নিলাম। এবার আমরা চলে আসবো হচ্ছে, দেখো, যে প্রত্যেকটা জীব, সেটা এককোষী হোক আর বহুকোষী হোক, অবশ্যই কি কোষ দিয়ে গঠিত। অর্থাৎ কোষই হলো জীবদেহের গঠন একক। আবার কোষের ভেতরে জীবের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পন্ন হয়। অর্থাৎ কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক। তাহলে দেখো, আমরা এই ডেফিনেশনটা একদম শুরুতেই দিছি, আর আমরা এখানে সেটা পাচ্ছি যে কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক। এবার আমরা চলে আসবো হচ্ছে, দেখো, কোষীয় অঙ্গাণু এটার মধ্যে। তো তোমরা এটা মনে রাখবা যে অর্গান শব্দের অর্থ হচ্ছে অঙ্গ। ঠিক আছে? অর্গান মানে কি? অঙ্গ। আর অর্গানেলিস এটা দিয়ে কি বোঝায়? অঙ্গাণু। অর্থাৎ আরো ছোট কিছু বোঝানো হচ্ছে। তাহলে কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান জীবন্ত কার্য সম্পাদনকারী এবং কোষের জীবন ধারণের জন্য অপরিহার্য ক্ষুদ্রাঙ্গ সমূহ। তাহলে দেখো, অঙ্গাণু মানে কি? সহজ কথায় ক্ষুদ্রাঙ্গ, যেগুলা জীবন্ত হবে, কাজ সম্পাদনকারী হবে এবং যেগুলা কোষের জন্য অপরিহার্য। অঙ্গাণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র অঙ্গ। এটা আমরা তখনই বলে ফেলছি যে অর্গান মানে হচ্ছে অঙ্গ, আর অর্গানেলিস যেটা দিয়ে অঙ্গাণু বোঝানো হয় বা যেটা দিয়ে ক্ষুদ্র অঙ্গ বোঝানো হয়। দেখো, এই যে অঙ্গাণু এই শব্দটাকে যদি তুমি ভাঙো,
এখানে তুমি দুইটা শব্দ পাবা, একটা হচ্ছে অঙ্গ প্লাস অণু, আর অণু মানে হচ্ছে ক্ষুদ্র। ঠিক আছে, অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। এবার খেয়াল করো কোষ বিদ্যা বা হচ্ছে সাইটোলজি। আমি তোমাদেরকে একদম শুরুতে বলছিলাম যে সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ, তাই না? সাইট মানে হচ্ছে কোষ, আর লগোস, লগোস মানে হচ্ছে জ্ঞান বা আলোচনা। তাহলে সাইটোলজি এটা মানে কি? এটা মানে হচ্ছে কোষ বিদ্যা, অর্থাৎ যেখানে কোষ নিয়ে আলোচনা করা হয়। জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ কোষের প্রকার, অঙ্গাণুর ভৌত এবং রাসায়নিক গঠন, কোষের বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে হচ্ছে কোষ বিদ্যা বা হচ্ছে সাইটোলজি বলে। তো সাইটোলজি এটা দুইটা শব্দের সমন্বয়, একটা হচ্ছে দেখো কাইটোস এবং আরেকটা হচ্ছে লগোস। তাহলে কাইটোস যেটা, এটা দিয়ে হচ্ছে ফাঁফা বোঝানো হচ্ছে। তো কোষের ভেতরে অবশ্যই কি অনেক ফাঁফা জায়গা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে লগোস, লগোস মানে কি আলোচনা বা হচ্ছে জ্ঞান। আর আমরা কোষবিদ্যার জনক কাকে বলি? কোষবিদ্যার জনক বলি হচ্ছে রবার্ট হুককে। আমরা শুরুতেই বলছিলাম রবার্ট হুক। আর আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। তাহলে সোয়ানসনের নামটা মনে রাখবা। তাহলে কোষ বিদ্যার জনককে, কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, এবং যদি বলা হয় আধুনিক কোষবিদ্যার জনককে, তাহলে সেটা হচ্ছে কার্ল পি সোয়ানসন। এটা মনে রাখবা। এরপরে দেখো আমরা চলে আসবো হচ্ছে কোষ তত্ত্ব বা হচ্ছে সেল থিওরি এটার মধ্যে। তো কোষ তত্ত্ব এটা দিয়েছে তিনজন বিজ্ঞানী, এবং আমরা এটা এভাবে মনে রাখবো সিসিটিভি। ঠিক আছে, সিসিটিভি তে কি হয়? একটা সিতে হচ্ছে স্লাইডেন, আর একটা সিতে হচ্ছে সোয়ান, এবং আরেকটা হচ্ছে ভার্চু। ঠিক আছে, তাহলে স্লাইডেন, সোয়ান এবং ভার্চু। তাহলে কোষ তত্ত্ব কে কে দিছে? একজন হচ্ছে স্লাইডেন, আরেকজন হচ্ছে সোয়ান, এবং আরেকজন হচ্ছে ভার্চু। ঠিক আছে, তাহলে এই তিনজন বিজ্ঞানীকে আমরা সিসিটিভি এভাবে মনে রাখবো। তো কোষ তত্ত্বে কি কি বলা হয়েছে খেয়াল করো। কোষ তত্ত্বে বলা হয়েছে নাম্বার 1, কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। দেখো তিনটা শব্দ ইউজ করা হয়েছে ফার্স্ট লাইনে, গাঠনিক, শারীরবৃত্তীয় এবং হচ্ছে সাংগঠনিক একক। নাম্বার 2, কোষ হলো জীবনের মৌলিক একক। কোষকে জীবনের মৌলিক একক। নাম্বার 3, কোষ হচ্ছে বংশগতির একক। কোষ হচ্ছে বংশগতির একক। নাম্বার 4, সর্বপ্রকার জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। যেই ইনফরমেশনটা আমরা অনেক আগেই জানছি। তাহলে দেখো এই যে কোষ তত্ত্ব, এটার মধ্যে আসলে মেইনলি এই চারটা কথা বলা হয়েছে। এবার খেয়াল করো যে ইতোপূর্বে আমরা জেনেছি যে জীবদেহ এক বা অসংখ্য কোষ দ্বারা গঠিত এবং দেহের সকল কোষের কার্যাবলীর সমন্বিত রূপই হলো জীবের কাজ। এজন্য জীবকোষকে জীবদেহের গঠন এবং কার্যাবলীর একক বলা হয়। জীবকোষের মৌলিক উপাদান এবং গঠন অভিন্ন হলেও উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে যেমনি গঠনগত পার্থক্য রয়েছে, তেমনি একই দেহের বিভিন্ন অঙ্গের কোষের মধ্যেও আকার, আকৃতি, গঠন এবং কাজের মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ কোষের মধ্যে বিদ্যমান পার্থক্যগুলা এখন হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এরপরে খেয়াল করো, আমরা যদি চলে আসি এখানে বলা হচ্ছে কোষ জীবদেহের গাঠনিক একক। এটি এমন একটি একক যা প্রোটোপ্লাজম নামক জীবন্ত বস্তু দিয়ে গঠিত। তাহলে কোষ কি দিয়ে গঠিত? প্রোটোপ্লাজম দিয়ে। এবং এটা সম্পর্কে আমরা শুরুতেই বলছি যে এটা হলো সজীব। তো সজীব মানেই তো জীবন্ত। আর অনুকূল পরিবেশে কোষ স্বাধীনভাবে টিকে থাকে এবং বংশবৃদ্ধি করে। এবার খেয়াল করো, আবার সেই লোই এবং সিকেফিচ ওনাদের ডেফিনিশনটা দেওয়া হচ্ছে, যেটা আমরা আগেই পড়ে আসছি। তো লোই এবং সিকেফিচের মতে কোষ হচ্ছে একটি বৈষম্যভেদ্য ঝিল্লি। একটু আগে দেখো বলছিলাম হচ্ছে অর্ধভেদ্য, আর এখন কি ইউজ করা হচ্ছে? বৈষম্যভেদ্য। তো দুটো কথাই দেখো সমার্থক, কিন্তু অর্ধভেদ্য
মানে কি সবাই কিন্তু যাইতে পারবে না ভেদ করে, মানে অর্ধেক যাইতে পারবে। আচ্ছা, তো এটাই তো বৈষম্য, যে আমি সবাইকে পাস হইতে দিচ্ছি না, কাউকে কাউকে দিচ্ছি। তাহলে এটাই হচ্ছে বৈষম্য, আর এটাই হচ্ছে অর্ধভেদ্য, অর্থাৎ এটা পুরোপুরি ভেদ্য না। তো যাই হোক, তাহলে কোষ একটি বৈষম্য ভেদ্য ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ জীব কার্যকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। কোন সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম নয় বলে ভাইরাস কোষের অন্তর্ভুক্ত না। ভাইরাস হচ্ছে অকোষীয়, এটা মনে রাখবা যে ভাইরাস কি, ভাইরাস হচ্ছে অকোষীয়, এটা জীবও না, এটা জড়ও না। কোষের ভেতরে প্রতি মুহূর্তে হাজার হাজার বিক্রিয়া ঘটে, যা উদ্ভিদ এবং প্রাণীর দেহকে কর্মক্ষম রাখে। এই যে হাজার হাজার বিক্রিয়া, এগুলাকে আমরা সম্মিলিতভাবে জীবের বিপাক বলে থাকি, মেটাবলিজম। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমরা যে টার্মটা শিখলাম এটা হচ্ছে মেটাবলিজম। তো মেটাবলিজম এটার মানে কি, এটার মানে হচ্ছে বিপাক। এবং আমরা এই বিপাককে আরো দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ক্যাটাবলিজম এবং হচ্ছে অ্যানাবলিজম, যেগুলা সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো। তো ভাইয়া অপরা, আমরা এই টপিকটার সমাপ্তি এখানেই টানতেছি। তোমাদের সামনে খুব শীঘ্রই 4 নম্বর টপিক নিয়ে হাজির হব।